আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 12 বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকেই টিকা নিতে হবে। উড়োজাহাজ, ট্রেন, লঞ্চ ভ্রমণে লাগবে ভ্যাকসিন সনদ। সরকারের ধারাবাহিকতায় উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন। নির্বাচনে সহিংসতার দায় নেবে না কমিশন, বললেন সিইসি। মাহবুব তালুকদারের বিরুদ্ধে এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নতুন সমীকরণ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও তৈমুরকে অব্যাহতি। বিমান টিকেটের অস্বাভাবিক দাম, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বিরূপ প্রভাব, দ্রুত নিয়ন্ত্রণের আশ্বাস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদ আরও থাকছে। আজও মাটি ও মানুষের কথা বলে পল্লীকবি রমজ সৃষ্টি, নতুন প্রজন্মের কাছে তুলে ধরার তাগিদ। এখন থেকে 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে হলে কমপক্ষে 1 ডোজ করোনা ভ্যাকসিন নিতে হবে। মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানিয়েছেন, ওমিক্রনের বিস্তার ঘটায় রেস্টুরেন্ট, শপিং মলে ঢুকতে এবং উড়োজাহাজ, ট্রেন ও লঞ্চ ভ্রমণে ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে যুক্ত হন তিনি। বৈঠকে নির্ধারিত বিষয়ের বাইরেও করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের বিষয়েও আলোচনা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বব্যাপী ওমিক্রন ছড়িয়ে পড়ছে, বাংলাদেশেও কয়েকজন শনাক্ত হয়েছে। সে কারণে প্রথম ডোজ টিকা ছাড়া শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না। ভ্যাকসিনেটেড না হবে তারা স্কুলে যেতে পারবে না, অ্যাটলিস্ট ফার্স্ট ডোজ না নিলে সে স্কুলে যেতে পারবে না। 12 বছরের নিচে তো এখনো কাউন্টে আসেনি আমাদের দেশে। নির্দেশনাটা তারা বলে দিচ্ছে যে ভ্যাকসিন যে বাচ্চারা না নেবে, যে ছাত্ররা না নেবে, তারা স্কুল কলেজে আসতে পারবে না। রেজিস্ট্রেশন ছাড়াই শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন বলেও জানান সচিব। ভ্যাকসিন তো এখন একদম গ্রামগঞ্জ পর্যন্ত আমাদের অ্যাভেলেবল আছে। এছাড়া 2 ডোজ টিকার সনদ ছাড়া হোটেল, রেস্টুরেন্টের মতো শপিং মলেও প্রবেশ করা যাবে না। একই সঙ্গে ট্রেন, প্লেন, লঞ্চেও ভ্রমণ করা যাবে না। সংক্রমণ বেড়ে গেলে আবারও অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। এখন থেকে রেস্টুরেন্ট বা কোনো আপনার শপিং মল বা প্লেন এবং ট্রেনে যারা উঠবে তাদেরকে একটা টাইম দিয়ে ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কাউকে যাতে না ওঠে, সেরকম একটা চিন্তাভাবনার দিকে যেতে হবে। এদিন ইংরেজিতে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার খসড়া অনুমোদন করা হয়। এটা অনেক বড় একটা ডকুমেন্ট। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 24 ঘন্টায় 1140 জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 7 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 852টি ল্যাবে 23,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 1140। মোট শনাক্ত 15,89,947। নতুন 7 জন সহ মোট মৃত্যু 28,097। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে 5% কাছাকাছি। মৃত্যু হার 1.77%। সুস্থতার হার 97%-এর বেশি। প্রতিটি কাজের সমালোচনা আছে, আর তা অতিক্রম করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের ধারাবাহিকতা থাকায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে বলে উল্লেখ করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের সর্ববৃহৎ এবং ইন্টারেক্টিভ জাদুঘর। ক্ষুদ্র পরিসর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাদুঘর এখন বিস্তৃত, উপকরণপূর্ণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিশাল সংগ্রহশালায় পরিণত হয়েছে। রাজধানীর বিজয় সরণিতে নির্মিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের 6টি অংশে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও 3 বাহিনী সহ সংরক্ষণ করা হয়েছে ইতিহাসের নানা নিদর্শন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন ও পার্বত্য শান্তি প্রতিষ্ঠা অভ্যন্তরীণ বিষয় বলে বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করি, আমরা কিন্তু নিজেরাই করেছি, আমরা কোনো বাইরের কাউকে এখানে হাত দিতে দেইনি, কারণ এটা আমার নিজের দেশের ভিতরে আভ্যন্তরীণ ব্যাপার। আমার দেশের নাগরিক, তাদের সমস্যা থাকলে সেটা আমরাই সমাধান করতে পারবো এবং সেভাবে আমরা সেটা করতে পেরেছি। তথ্য, উপাত্ত ও প্রমাণ দিয়ে সমুদ্র সীমা অর্জন ও সম্পদ আহরণ আওয়ামী লীগ সরকারেরই সাফল্য বলে উল্লেখ করেন সরকার প্রধান। 11 সালের মধ্যে সকল তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই সমুদ্র সীমা আমাদের অধিকার আছে, আমরা সেগুলি সম্পন্ন করেই কিন্তু আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করি, যে সমুদ্র সম্পদ এখন আমাদের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে কাজে লাগছে বা কাজে লাগবে, আরও লাগাতে পারবো আমরা। কাজের সমালোচনা অতিক্রম করেই এগিয়ে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমি প্রথমবার এসে ফ্রিগেট কিনি, একদম সম্পূর্ণ নতুন ফ্রিগেট। অবশ্যই ফ্রিগেট কেনার জন্য আমাকে আরও 2টি মামলার আসামি হতে হয়, কিন্তু আমার এখানে দুঃখ নেই, আমি যা করেছি যা জনগণের জন্য করেছি, যদিও এখানে কোনো কিছু তারা প্রমাণ করতে পারেনি এবং আমার এটাই ছিল যে এটা তদন্ত করে দেখে তারপরে মামলা সমাধান করতে হবে। যাক, আমার কথাটা হচ্ছে যে দেশের জন্য কাজ করা, এটাই তো আমাদের সব লক্ষ্য। প্রত্যেকটা কাজ করতে গেলে সব সময় একটা বাধা আসে, সেগুলো আমরা অতিক্রম করেছি এবং আজকে আমরা এটা করতে সফল হয়েছি। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জন্য একটা গর্বের জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হোক, সেটাই আমি কামনা করি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় কমিশন নেবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বলেছেন দায় প্রার্থী ও সমর্থকদের। এ সময় কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে সিইসি অভিযোগ করেন এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন ওই কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। জাতীয় পরিচয়পত্রের এক সমৃদ্ধ ভাণ্ডার গড়ে তুলেছে নির্বাচন কমিশন। এতিমখানায় বেড়ে ওঠা ব্যক্তি, পথশিশু, ভবঘুরে, পতিতাপল্লীতে বেড়ে ওঠা বা যৌনকর্মীর সন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন বা বিতাড়িত হিজড়া ব্যক্তিদের বাবা মার পরিচয় ভোটার তালিকায় লিপিবদ্ধকরণে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সমাজের বিচ্ছিন্ন অংশ তাদের জাতীয় পরিচয়পত্র ও ভোটের অধিকার থেকে বঞ্চিত, যা বৈষম্য বাড়াচ্ছে। ভোট দেয়া তো সকল নাগরিকের অধিকার, তাকে তো সেখান থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ সংবিধানও সেই ধরনের কোনো বিধান সেখানে নেই। কাজেই আমরা চাইলেই কিছু মানুষকে বা সমাজের একটা বিচ্ছিন্ন অংশকে ভোট দেওয়ার কাছ থেকে বিরত রেখে দিলাম বা তাদেরকে জাতীয় পরিচয়পত্রের তালিকায় অন্তর্ভুক্ত করলাম না, সেভাবে এটা কিন্তু বিশাল একটা বৈষম্য তৈরি করছে। এই সমস্যা নিরসনে নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় উঠে আসে বিভিন্ন দিক। বর্তমান কমিশনের সময়ে শুরু হওয়া এই কাজ পরবর্তী ইসিও বাস্তবায়নে এগিয়ে আসবে বলেও আশাবাদ জানান সিইসি। লক্ষ লক্ষ নাগরিক, যারা দেশের নাগরিক, সংবিধানে যাদের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তারা কি সেভাবে বঞ্চিত থেকে যাবে? না, থেকে যেতে পারে না। সংবিধান অনুসারে যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা নিয়ে থাকি, তাহলে তাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে তাদের কিভাবে সম্পৃক্ত করা যায়। পরে চলমান নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন এর দায় প্রার্থী ও সমর্থকদের। কালকের যে ঘটনাগুলো ঘটেছে, যে নিহত হয়েছে, প্রত্যেকটা কিন্তু কেন্দ্রের বাইরে, দূরে, নির্বাচন কেন্দ্রের বাইরে। সুতরাং নির্বাচন কমিশন এ ব্যাপারে মোটেই মোটেই দায়ী না। আমি মনে করি প্রার্থী এবং তাদের সমর্থক তারা দায়ী। এছাড়া নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে সিইসি বলেন অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়েছেন মাহবুব তালুকদার। উনি একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেন, হয়তো তার কোনো এজেন্ডা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য, নির্বাচন কমিশন হেয় করার জন্য। এটা কথা আমি বারবার বলেছি, যারা মিথ্যা কথা, মিথ্যাচার এবং অপ্রাসঙ্গিক অপবাদ। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় সমর্থন আর বিভাজনের মধ্য দিয়ে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রচার। স্বতন্ত্র প্রার্থী তৈমুর বলেন, কে বিজয়ী হবেন সে সিদ্ধান্ত আগেই দেশবাসী জানতে পেরেছে। আর আওয়ামী লীগ মনোনীত ডক্টর সেলিনা হায়াত আইভী বলেন, তৃণমূলের নেতাকর্মীরা তার সাথেই আছেন। এদিকে তৈমুর আলম খন্দকারকে এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজরিন।
16 জানুয়ারি তৃতীয়বারের মতো হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ভোট। প্রচারে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নিজেকে বিজয়ী হওয়ার মতো প্রার্থী বলে দাবি করেন। আমি মনে করি জনগণ দীর্ঘদিন পরে তাদের একটা প্রার্থী খুঁজে পেয়েছে এবং সেই জন্যই জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা এবং ইনশাল্লাহ পরিবর্তনের লক্ষ্যে জনগণ আমাকে খুঁজে পেয়েছে। গণসংযোগ ও পথসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি বলেন, দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা তার সাথেই আছেন। আমি একটা জায়গায় কাজ করছি 18 বছর যাবত, আমার বিরুদ্ধে অপপ্রচার হবে না তো কার বিরুদ্ধে হবে? আমার বিরুদ্ধে অপপ্রচার হবে এবং সেটা আমার জনগণ দেখবে যে জনগণ কাকে ভোট দেয়। আর সাধারণ ভোটারদের চাওয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। গেল কিছুদিন ধরেই চড়া বিমান টিকিটের দাম, অস্বাভাবিক মূল্যে বিক্রি হচ্ছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিট। বিরূপ প্রভাব পড়েছে বিভিন্ন দেশে কর্মরতদের উপর। তবে মন্ত্রী বললেন দ্রুতই নিয়ন্ত্রণে আসবে টিকিটের দাম। জসিম জুয়েলের প্রতিবেদন। একই রুটে একই ফ্লাইটে অভিন্ন গন্তব্যে যাওয়া এসব যাত্রী টিকিটের দাম শোধ করছেন এক এক রকম। কেউ কেউ একই দিনে অনেক টাকার ব্যবধানে বুকিং দিয়েছেন। নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যগামী এয়ার টিকিটের দাম বেড়ে হয়েছিল দ্বিগুণ। অস্থির ছিল টিকিটের বাজার। সংকট উতরে এসব রুটের যাত্রীরা গন্তব্যে ফিরেছেন দেরিতে। এভিয়েশন অব ট্রাভেলস এজেন্ট অফ বাংলাদেশের পরিসংখ্যান বলছে, গত 2 মাসে মধ্যপ্রাচ্য রুটের টিকিট বিক্রি হয়েছে অনেক টাকার ফারাকে। কেন, কী কারণে টিকিটের বাজার এত অস্থির? প্রশ্ন ছিল ইউএস বাংলার ব্যবস্থাপকের কাছে। বললেন, জেট ফুয়েলের দাম বেড়েছে ৬৭%, বেড়েছে অন্যান্য খরচ। 2020 সালের সেপ্টেম্বর থেকে 2021 সালের নভেম্বর পর্যন্ত আপনার প্রায় 11 বার ফুয়েল প্রাইস ইনক্রিজ করেছে, জেট ফুয়েল প্রাইস, যেটা প্রায় 67% ইনক্রিজ করেছে। যে কোনো এয়ারলাইন্সের অপারেশনাল কস্টের 40% হচ্ছে জেট ফুয়েল প্রাইস। তা যে 40% যে কস্টিংটা বিয়ার করে সেটা যদি 67% ইনক্রিজ করে, স্বাভাবিকভাবেই এটার একটাই জায়গা আছে অ্যাডজাস্টমেন্টের, সেটা হচ্ছে ফেয়ার। দিন শেষে আপনাকে ফেয়ারটা ইনক্রিজ না করলে একটা এয়ারলাইন্সের পক্ষে সাস্টেইন করাটা কোনো সুযোগ নাই। প্রতিমন্ত্রীর অভিমত, শিগগিরই সহনীয় হবে বিমান ভাড়া। যে আমাদের মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজারে যেসব লোক যায় তারা যাতে আরও কম ভাড়া যেতে পারে, সেই জন্য আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে মিটিং করেছি। আমাদের সম্মানিত সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি, অন্যান্য এয়ারলাইন্সকে নিয়ে উনিও বসবেন, আমরা মন্ত্রণালয় সহ আবারও বসবো। তাদের কাছে আমরা সবাই মিলে অনুরোধ করব যাতে ভাড়াটা একটু সহনীয় পর্যায়ে রাখা যায়। বেবিচক বলছে, ভাড়া না কমালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রত্যেকটা এয়ারলাইন্স, আমাদের যে রেজিস্টার্ড এয়ারলাইন্সগুলো আছে তাদের সাথে বসে আমরা এই ব্যাপারে আমাদের ডিস্যাটিসফ্যাকশনটা আমরা প্রকাশ করেছি যে আমাদের যে যাত্রীরা বেশি পরিমাণ টাকা দিতে হচ্ছে, এখানে ভাড়া কমানোর জন্য ওনাদের সাথে আলোচনা করেছি। আর যদি না হয় আমরা একটা কঠোর ব্যবস্থা নিতে পারি, অবস্থানে যেতে পারি বলে তাদেরকে আমরা সতর্ক করেছি। কর্তৃপক্ষের আশ্বাস, যাত্রী দুর্ভোগ কমাতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের হোটেল ও স্ন্যাক্স কর্নারে অভিযান চালিয়েছে বিএসটিআই। এ সময় অনিয়মের অভিযোগে 5টি প্রতিষ্ঠানকে প্রায় 4 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিমান ক্যাটারিং সেন্টারেও কিছু অনিয়ম পাওয়া গেছে বিএসটিআই এর এই অভিযানে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। বিএসটিআই এর কাছে অভিযোগ ছিল, বিদেশগামী যাত্রীরা বিমানবন্দরের আশপাশের হোটেল ও স্ন্যাক্স কর্নারের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। এর ভিত্তিতে বৃহস্পতিবার সকাল 11টার দিকে বিমান ক্যাটারিং সেন্টারে যায় বিএসটিআই এর দল। এ সময় ক্যাটারিং সেন্টারে কিছু অনিয়ম পান তারা। তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, আপনারা মোরগজাত বিধিমালা আইন অনুযায়ী আপনারা সেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ সেগুলো ঘোষণা দিবেন। সেখানে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবটা আরেকটু গ্রো করা উচিত, সেখানে আরও কিছু মেশিনারিজ, অ্যাপারেটাস, আরও কিছু কেমিক্যাল সেখানে গ্যাদার করা উচিত। ওভারঅল তাদের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবটাতে একটু লিকেজ ছিল। এছাড়া বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও স্ন্যাক্স কর্নারগুলোতে অভিযান চালায় বিএসটিআই। 5টা প্রতিষ্ঠান মোবাইল কোড পরিচালনা করে এখানে 3 লক্ষ টাকার মতো জরিমানা করা হয়েছে। আর আরও কিছু কার্যক্রম আমাদের চলমান পর্যায়ে আছে। ডেট, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এই বিষয়গুলো তারা মেনটেন করে না। যেসব প্রতিষ্ঠান অনুমোদনহীন পণ্য বিক্রি করছে তাদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানান তারা।
আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার রায়ের নথি হাইকোর্টে, বেঞ্চ গঠনের পর শুনানি। কুমিল্লায় বাস অটোরিকশা সংঘর্ষ, আত্মীয়র জানাজায় যাবার পথে লাশ হলেন একই পরিবারের 4 জন। আমার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে একটি জাতীয় সরকার এবং নির্বাচন কমিশন গঠনে যুগোপযোগী আইন প্রণয়ন সহ 14 দফা প্রস্তাব দিয়েছে গণফ্রন্ট। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সংলাপে দলের চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি অথবা আপিল বিভাগের সাবেক বিচারপতিদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার করার প্রস্তাব দিয়েছে দলটি। 9 সদস্যের কমিশন গঠনে 3 জন নারী কমিশনার রাখারও প্রস্তাব তাদের। এছাড়া নির্বাচন কমিশন গঠনে গণফ্রন্ট 5 জনের নাম প্রস্তাব করেছেন। তারা হলেন সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌফিক হোসেন, সাবেক সচিব এম.এ. কাদের সরকার, সাবেক সচিব মুর্তুজা হোসেন মুন্সি এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হলে এর দায় প্রোভাইডাররা এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যমে ভুল বা মিথ্যা তথ্য প্রচার করা হলে ব্যবস্থা নেওয়া হয়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মিথ্যা তথ্য দেয়া হলে তার দায়িত্ব তাদের নিতে হবে। ব্যবহার করে যখন গুজব রটনা হয় বা অসত্য জিনিস প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হয়, সেটির দায়ও তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সার্ভিস প্রোভাইডারকে নিতে হবে। সেই জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে এই বিষয়টি আলোচনা হয়েছে। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বিকে পিটিয়ে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের নথি হাইকোর্টে পৌঁছেছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। নিম্ন আদালতের রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। প্রধান বিচারপতি বেঞ্চ গঠনের পর এর শুনানি হবে। শাকিরা আরজুর রিপোর্ট। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় 19 জনকে আসামি করে পরের দিন 7 অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা। একই বছরের 13 নভেম্বর চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এর আগে গত 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ওই রায় ঘোষণা করেন। এ মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড রায় দেয়া হয়। আইন অনুযায়ী বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হলে তা অনুমোদনের জন্য মামলার সকল নথি উচ্চ আদালতে পাঠাতে হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত সকল আসামি হাইকোর্টে আপিল করতে পারবেন। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ প্রাথমিক অনুসন্ধানের জন্য 2 কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার আব্দুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার মিজানুর রহমান। এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েদ সিদ্দিকী 2রা জানুয়ারি সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, বিচার বিভাগে কোনো দুষ্ট ক্ষতকে ন্যূনতম প্রশ্রয় দেওয়া হবে না। অর্থ পাচার ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। 16 জানুয়ারি সকাল 10টায় সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাকে হাজির থাকতে বলা হয়েছে। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম এক চিঠিতে লিয়াকত আলী লাকিকে তলব করেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে নিজেরাই লাশ হয়ে ফিরলেন। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস সিএনজি অটোর সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এতটাই দুমড়ে মুচড়ে গেছে যে দেখে চেনার উপায় নেই এটি সিএনজি অটোরিকশা।
পরিবারের লোকজনকে নিয়ে অটোরিকশায় লালমাই থেকে ফেনীতে চাচা শ্বশুরের জানাজায় যাচ্ছিলেন বাহার মিয়া। লাকসামের কাছে আসার পর ঢাকাগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাহার ও তার শাশুড়ি গুলাব নাহার নিহত হন। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় বাহারের স্ত্রী পারুল ও মেয়ে জান্নাতুল। 2 জন বেঁচে ছিল, ড্রাইভার সহকারে 3 জনকে নিয়ে হসপিটালে রওনা দিছে। হসপিটালে নেওয়ার পথে মারা গেছেন। রাস্তা ওখানে ডাক্তারের কাছে যাওয়ার পথে তো সে ডাক্তার বলছে যে সে মৃত। ধারণা করা যাইতেছে যে আপনার কুয়াশা ছিল অনেক বেশি, আর তার কারণে বাসে আইসা মারা দিছে ওটাতে। পুলিশ এসে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে। একটা বিআরটিসি বাসের সাথে সিএনজিটার মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে 2 জন নিহত হয়, বাকি 2 জনকে হসপিটালে নেওয়ার পথে প্রতিমধ্যে মারা যায়। তো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই পরিবারের 4 জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। পল্লী কবি জসিমউদ্দিন, তাঁর নকশি কাঁথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট এখনো বাংলা ভাষার গীতি কবিতার অনন্য নিদর্শন। কবির অম্বিকাপুরের বাড়ি ও জসিম সংগ্রহশালা জাদুঘর নিয়ে জানার আগ্রহ বাড়ছে দর্শনার্থীদের। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। আমার হার কালা করলাম রে, আমায় ভাষাইলি রে, অথবা ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে। পল্লীকবি জসিমউদ্দিনের রচিত এরকম অসংখ্য পল্লীগীতি এখনো সমান জনপ্রিয়। তার কবিতা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। জসিমউদ্দিনের কবর কবিতাটি এখনো হৃদয় ছুঁয়ে যায়। জসিমউদ্দিন আবহমান বাংলার প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। কবিতা, গল্প, নাটক আর গানে তুলে ধরেছেন গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখের কথা। জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কাব্যটি, দ্য ফিল্ড অব এমব্রয়ডার্ড কুইল্ট এবং বাঙালির হাসির গল্প গ্রন্থটি ফোক টেলস অব ইস্ট পাকিস্তান নামে ইংরেজিতে অনুবাদ হয়েছে। তার সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থটি অনুবাদ হয়েছে একাধিক ভাষায়। 21 পদক ও স্বাধীনতা পদক পুরস্কারে ভূষিত জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। 1976 সালের 14 মার্চ 73 বছর বয়সে মারা যান। কবির বাড়ি ও জসিম সংগ্রহশালা জাদুঘরে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। প্রথমবারের মতো আমার ভালো লাগতেছে, তবে যতটুকু দেখলাম যে খুবই ভালো লাগছে। পুরান একটা ঐতিহ্যবাহী একদম কবি, তার বাড়িঘর দেখলাম আর কি, তার স্মৃতি কিছু পড়লাম, দেখলাম। পল্লী কবির সৃষ্টি এখনো জনমানুষের কথা বলছেন এই গবেষক। পল্লী জীবনের যে গাথাগুলি নিয়ে তার যে ভাবনা, তার যে রচনা, তাকে সেটি অমরত্ব দিয়েছে। পল্লী কবির রচনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার তাগিদও তার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচে আরো একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 3 ব্রোকারেজ হাউসের ফাঁদে 9,500 বিনিয়োগকারী, স্টক এক্সচেঞ্জের গাফিলতি বলছে নিয়ন্ত্রক সংস্থা। 7 দেশে করোনা সংক্রমণের রেকর্ড, ভারতের 26 রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদ। 3 ব্রোকারেজ হাউসের প্রতারণার ফাঁদে 9,500 বিনিয়োগকারী। বছরের পর বছর ধোঁকা দিয়ে এসব প্রতিষ্ঠানের মালিকরা আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। অর্থ ফেরত পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বিনিয়োগকারীরা। স্টক এক্সচেঞ্জের তদারকিতে দুর্বলতা দেখছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। মেহেদী হাসানের রিপোর্ট। 2005 সাল থেকে শেয়ার ব্যবসায় আছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। বিনিয়োগও বাড়িয়েছেন ধাপে ধাপে। শেয়ার বেচাকেনা করেছেন নিয়মিত। তার দুটো বিও অ্যাকাউন্টে 17 লাখ টাকার শেয়ার। দেখে আমার টোটালে শেয়ার নাই। হঠাৎ মাথায় আকাশ ভেঙে পড়ল। জানতে পারলেন তার মতো আরো বহু বিনিয়োগকারীকে ধোঁকা দিয়েছে তামহা সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি টাকা জমা নিয়েছে ঠিকই, তবে বিনিয়োগকারীদের নামে শেয়ার বেচাকেনা হয়নি।
বিষয়টি গোপন রাখতে অবৈধ সফটওয়্যার তৈরি করে ভুয়া তথ্য সরবরাহ করেছে হাউসটি। প্রতিদিন সেল বাই করতাম মোবাইলে, ওখানে SMS আসতো, আবার জিমেইলে আপডেট দেখাতো ডেলি, তামা সিকিউরিটিজ করতে মেসেজ আসতো। কিন্তু ওরা দুইটা সার্ভার ব্যবহার করতো, একটা ভুয়া সার্ভার ব্যবহার করতো আর একটা CDML এর সাথে। তা ওরা যে ভুয়া সার্ভার থেকে আমাদেরকে SMS দিত, জিমেইল পাঠাইতো, এটা আমরা তো জানি না। প্রতারণা খুঁজে পাওয়ার পর তামহা সিকিউরিটিজের লেনদেন কার্যক্রম বন্ধ করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC। তবে প্রতিষ্ঠানটিতে কোনো বিনিয়োগকারীর শেয়ার থাকলে তা লিঙ্কড অ্যাকাউন্ট করে অন্য হাউসের মাধ্যমে শেয়ার ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর আগে গ্রাহকদের 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজ এবং 63 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বানকো সিকিউরিটিজও একইভাবে বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন প্রায় 9,500 বিনিয়োগকারী। আমাদের র্যাড যারা এই সার্ভেইলেন্সে যায়, যে তাদের একাধিক আছে, সফটওয়্যার আছে তাদের ব্যাক অফিসে। তো এটার সমাধান একটাই, এটা আমাদের চেষ্টা করতে হবে যে একটা ইউনিফর্ম ব্যাক অফিস সফটওয়্যার যদি সবার জন্য তৈরি করে দেওয়া যায়, তাহলে পরে আমার মনে হয় এই সমস্যার একটা সমাধান হতে পারে। নিয়ন্ত্রক সংস্থা BSEC বলছে, স্টক এক্সচেঞ্জ ঠিকমতো তদারকি করতে পারলে এ ধরনের অনিয়ম হওয়ারই কোনো সুযোগ নেই। স্টক এক্সচেঞ্জগুলোর যে পরিমাণ সক্ষমতা দক্ষতা থাকা ছিল, সেটার সর্বোচ্চ পর্যায়ে তারা এখনও পৌঁছাতে পারেনি। এই যে ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট যেটা হয়েছিল, অ্যাডমিনিস্ট্রেশন রুলসটা আছে, এইগুলো তারা কি পরিমাণ ইমপ্লিমেন্ট করতে পেরেছে, তাদের স্ট্র্যাটেজিক পার্টনারকে তারা কি পরিমাণ ইমপ্লিমেন্ট করতে পেরেছে, সেটা একটা ইভ্যালুয়েশন দেওয়ার কথা বলেছি আমি। প্রতারিত গ্রাহকদের টাকা দ্রুত ফিরিয়ে দিতে চেষ্টা করছে DSE এবং নিয়ন্ত্রক সংস্থা BSEC। তবে বিনিয়োগকারীরা বলছেন, তদারকির পাশাপাশি নিয়মিত নিরীক্ষার মাধ্যমে বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংকের মাধ্যমে এখন থেকে নেসকোর বিদ্যুৎ বিল দেওয়া যাবে। রাজধানীতে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও CEO মোহাম্মদ মুনিরুল মওলা এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর ম্যানেজিং ডিরেক্টর জাকিউল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম এবং নেসকো নির্বাহী পরিচালক সৈয়দ গোলাম আহমদ বক্তব্য রাখেন। এছাড়া ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং আবুল ফয়েজ মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। রাজধানীতে স্মার্টফোন ও ট্যাব মেলায় অংশগ্রহণ করল এক্সেল টেলিকম। সকাল থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলায় দর্শকরা প্রবেশ করতে পারছেন বিনামূল্যে। প্রতিবারের মতো এবারও দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেল স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে মেলায়। স্যামসাংয়ের অন্যতম প্রধান ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকমের আয়োজনে মেগা প্যাভিলিয়নে দর্শকরা পাচ্ছেন নানান সুযোগ সুবিধা। এখানে ছাত্রছাত্রী ছাড়াও সাধারণ দর্শকদের জন্য রয়েছে বিশেষ মূল্য ছাড় ও আকর্ষণীয় উপহার। এবার সংস্কৃতি সংবাদ। সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হয়েছেন জাকিয়া বাড়ি মমো ও শ্রাবন্তী এবং সেরা অভিনেতা শান্ত খান। রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হলরুমে উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। আগামীকাল সিনেমার জন্য জাকিয়া বাড়ি মমো ও শ্রাবন্তী বিক্ষোভ সিনেমায় অভিনয় করে এই পুরস্কার পান। আর শান্ত খান নির্বাচিত হন টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমায় অভিনয়ের জন্য। এছাড়া উৎসবে আজীবন সম্মাননা দেওয়া হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডক্টর মনোরঞ্জন ঘোষালকে। শেষ করছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের খবর দিয়ে। দেশের সামরিক ইতিহাস ও ঐতিহ্যের অনেক নিদর্শন রয়েছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। প্রাচীন যুগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং বর্তমান সময়ের সামরিক ইতিহাস তুলে ধরা হয়েছে সেখানে। আরো জানাচ্ছেন মেহেদি হাসান।
মুক্তিযোদ্ধারা কি ধরনের অস্ত্র ব্যবহার করত সেগুলো দেখতেই বা কেমন? পাকিস্তান সেনাবাহিনী যে ট্যাঙ্কগুলো ফেলে গিয়েছিল সেগুলো এখন কোথায়? সশস্ত্র বাহিনী এখন কি ধরনের অস্ত্র ব্যবহার করে? এই সবগুলো প্রশ্নের উত্তর মিলবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। রাজধানীর বিজয় সরণিতে স্থাপিত এ জাদুঘরের এক ছাদের নিচেই থরে থরে সাজানো ইতিহাস। বিভিন্ন অস্ত্রের নমুনা প্রদর্শনের মাধ্যমে পৃথিবীতে সামরিক ক্ষেত্রে বিবর্তনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি ভার্চুয়াল বিভিন্ন যুদ্ধাস্ত্র চালনা করে এমনকি বিভিন্ন ধরনের বিমান চালানোর অভিজ্ঞতাও নিতে পারবেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের বিশেষ করে তরুণ প্রজন্মকে আকর্ষণ করার উপযোগী করে সাজানো হয়েছে এ জাদুঘরটি। সশস্ত্র বাহিনীর প্রতি যেন উৎসাহ বোধ করতে পারে সেজন্য এইসব গ্যালারিতে বিভিন্নভাবে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল আইটেম এবং মুক্তিযুদ্ধকে বর্তমান সময়ের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এমনভাবে দেখানো হয়েছে যেন তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করে। তবে দর্শনার্থীদের টিকিটের মূল্য কত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 12 বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে টিকা নিতে হবে। উড়োজাহাজ, ট্রেন, লঞ্চ ভ্রমণে লাগবে ভ্যাকসিন সনদ। সরকারের ধারাবাহিকতায় উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন। নির্বাচনে সহিংসতার দায় নেবে না কমিশন, বললেন সিইসি। মাহবুব তালুকদারের বিরুদ্ধে এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নতুন সমীকরণ। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও তৈমুরকে অব্যাহতি। বিমান টিকেটের অস্বাভাবিক দাম, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বিরূপ প্রভাব, দ্রুত নিয়ন্ত্রণের আশ্বাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।